Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. WB প্রাইমারি টেট সিটেট এবং আদার্স স্টেট অথবা অ্যানি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটি কমনযোগ্য টপিক, একটি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এই টপিকটি থেকে যে কোনো পরীক্ষায় একটা বা দুটো কোশ্চিন এসে থাকে। এই টপিক থেকে প্রাইমারি টেটের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেব এবং এই টপিক থেকে কতগুলো এমসিকিউ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তার একটা পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। আপনারা সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন। ধীরে ধীরে সমস্ত নোটসের পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকে প্রথমে সিলেবাসটাকে খুলে দেখি এবং এই টপিক থেকে কি পড়তে হবে, অর্থাৎ ইন্টেলিজেন্স থেকে। এটা একটা বিশাল বড় টপিক। এই টপিকটা থেকে কি আপনাদের প্রাইমারি টেটের জন্য পড়তে হবে সেইটা একটু দেখুন। এই যে দেখুন একটা সিলেবাস, এটা হচ্ছে আপনাদের প্রাইমারি টেটের সিলেবাস। দেখুন 1 নম্বর টপিক, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7। এই 7 নম্বরে দেখুন এখানে লেখা আছে ইন্টেলিজেন্স, মিনিং, নেচার অ্যান্ড থিওরিজ। অর্থাৎ এখান থেকে কি পড়তে হবে, ইন্টেলিজেন্সের মিনিং জানতে হবে, এর অর্থ কী, এটা কাকে বলে, এটা কী জিনিস, এর কনসেপ্ট জানতে হবে এবং এর নেচার জানতে হবে, অর্থাৎ এর বৈশিষ্ট্য কী, এর প্রকৃতি কী, এর ক্যারেক্টারিস্টিক্স কী, অ্যান্ড থিওরিজ অর্থাৎ ইন্টেলিজেন্সের উপরে বিভিন্ন থিওরি বা তত্ত্ব বিভিন্ন জন দিয়ে গেছেন, যেমন স্পিয়ারম্যানের থিওরি, থর্নডাইকের থিওরি, গিলফোর্ডের থিওরি, গার্ডনারের থিওরি, স্টার্নবার্গের থিওরি। এই থিওরিগুলো আপনাদেরকে জানতে হবে অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস। এই থিওরিগুলোর শিক্ষাক্ষেত্রে কি ইমপ্লিকেশন রয়েছে, কি তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, কি প্রভাব রয়েছে, কি ইম্প্যাক্ট ফেলেছে এর উপরে শিক্ষাক্ষেত্রে, এইগুলো আমাদেরকে জানতে হবে। এই শিশু শিক্ষার ক্ষেত্রে এই থিওরিগুলো এত গুরুত্বপূর্ণ কেন, এই থিওরিগুলো ইন্টেলিজেন্স থেকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। একে একে একটা ভিডিও আসবে প্রত্যেকটা থিওরি থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, কোনো ডাউট থাকবে না। সম্পূর্ণ আপনারা চ্যানেলের উপর বিশ্বাস রাখতে পারেন। ডাউট ক্লিয়ার চ্যানেল বলতে পারেন, কনসেপ্ট ক্লিয়ার চ্যানেল বলতে পারেন। তো আজকে আমরা এইগুলো ধীরে ধীরে শুরু করি। তো আজকে এই টপিকটি আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করতে চলেছি, উই আর গোয়িং টু ডিসকাস। প্রথমে আমরা জানবো ডেফিনিশন অর হোয়াট ইজ ইন্টেলিজেন্স। ডেফিনিশন অথবা সংজ্ঞা কী বা হোয়াট ইজ ইন্টেলিজেন্স, বুদ্ধি কী, কাকে বলে, এটা আমরা জানবো। তারপরে ইম্পর্টেন্ট টাইপ জানবো, অর্থাৎ বুদ্ধিকে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছে। এই শ্রেণীগুলো যদি আমরা জানি তাহলে এই শ্রেণী থেকে, এই টাইপ থেকে একটা কোশ্চিন হয়ে থাকে। আমরা কি ধরনের কোশ্চিন হবে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে আমাদেরকে জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স অর নেচার, এর বৈশিষ্ট্য কী, এর প্রকৃতি কী। এইগুলো যদি জানি তাহলে বুদ্ধি সম্পর্কে আমাদের কনসেপ্ট আরও শক্ত হবে, আরও গাঢ় হবে। ওকে, তারপরে আমরা জানবো অ্যানসিয়েন্ট কনসেপ্ট অর ট্র্যাডিশনাল কনসেপ্ট, প্রাচীন ও মতে প্রাচীন ধারণা অনুযায়ী বুদ্ধি কী বা কাকে বলে, তারপরে বা বুদ্ধি কেমন ছিল, কেমন বলা হতো, বুদ্ধিকে কী মনে করা হতো। তারপরে মডার্ন কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির আধুনিক ধারণা, এই ধারণায় বুদ্ধিকে কী বলা হয়, কী মনে করা হয়, এইগুলো আমরা জানবো। ওকে, তো শুরু করা যাক। এক দিক থেকে একটা টপিককে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। প্রথমে আমরা জানবো ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি। বুদ্ধির ডেফিনিশন অর হোয়াট ইজ ইন্টেলিজেন্স এটা আমরা জানবো। প্রথমে জানবো ইন্টেলিজেন্স, এটা একটা ল্যাটিন ওয়ার্ড ইন্টেলিজেন্সিয়া। এই ইন্টেলিজেন্সিয়া থেকে নেওয়া হয়েছে, বানানটা মনে রাখবেন, INTELLIGENTIA, ইন্টেলিজেন্সিয়া। এটা একটা নাউন, ইন্টেলিজেন্সিয়া। হ্যাঁ, এই ইন্টেলিজেন্সিয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, কি না, টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝা, বুঝতে পারা, জানতে পারা। হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড। তো এই ইন্টেলিজেন্সিয়া থেকে, ল্যাটিন ওয়ার্ড ইন্টেলিজেন্সিয়া, এই শব্দটা থেকে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি এই শব্দটা নেওয়া হয়েছে।
এটা ভালোভাবে মনে রাখবেন। ওকে, তাহলে আমি বললাম ইন্টেলিজেন্স শব্দটি, ইন্টেলিজেন্সিয়া একটা ল্যাটিন ওয়ার্ড, এখান থেকে এই শব্দটা বুদ্ধি বা ইন্টেলিজেন্স শব্দটি নেওয়া হয়েছে। ওকে, আর স্যার ফ্রান্সিস গ্যালটন GALTON গ্যালটন, এই গ্যালটন, স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথম ইন্টেলিজেন্সের উপরে কাজ করেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে ইন্টেলিজেন্সের উপরে, বুদ্ধির অভিক্ষা বলছি না, ভালো করে মনে রাখবেন, ইন্টেলিজেন্স টেস্ট আলাদা জিনিস, ওগুলো ইন্টেলিজেন্সের উপরে টেস্ট করা হয়েছে, অভিক্ষা করা হয়েছে পরিমাপ করার জন্য, বুদ্ধি কার কতটা সেগুলোকে পরিমাপ করার জন্য। এগুলো আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। একটা ভিডিও তো হবে না, অনেক লং হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা বললেও এগুলো কমপ্লিট হবে না। তাই আমি আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেব, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না, টানবেন না ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন না যেগুলো বলছি। এই নোটগুলো আপনারা স্ক্রিনশট করে 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 খাতায় লিখে নিন, অথবা এই পজ করে থামিয়ে থামিয়ে আপনারা লিখুন। আমি যেটা বলছিলাম, স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথম ইন্টেলিজেন্সের উপরে, বুদ্ধির উপরে কাজ করেছিলেন। তাকে ফাদার অফ ইউজেনিক্স বলা হয়। ওকে, ইউজেনিক্স এটা হেরিডিটিকে ফোকাস করে, ইউজেনিক্স। ওকে, এটা মনে রাখবেন, এটা হয়তো হেরিডিটি চ্যাপ্টার পড়াতে গিয়ে হয়তো বলেছিলাম, তো আপনারা হেরিডিটি চ্যাপ্টারটাও দেখবেন, বংশগতি, পরিবেশ এবং বংশগতি, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলছিলাম যে স্যার ফ্রান্সিস গ্যালটন ইন্টেলিজেন্সের উপরে অর্থাৎ বুদ্ধির উপরে প্রথম কাজ করেন, এবং তাকে অর্থাৎ এই গ্যালটনকে, ফ্রান্সিস গ্যালটনকে ফাদার অফ ইউজেনিক্স বলা হয়। যদি পরীক্ষায় থাকে ফাদার অফ ইউজেনিক্স কে বা কাকে বলা হয়, তাহলে বলবেন স্যার ফ্রান্সিস গ্যালটন। আরও অনেক রকম গ্যালটন বলে আরও অপশন থাকতে পারে, তাহলে আপনাকে মনে রাখতে হবে ফ্রান্সিস গ্যালটন বা এফ গ্যালটন। হ্যাঁ, এফ ফর ফ্রান্সিস। তো এই ফ্রান্সিস গ্যালটন বা গ্যালটন, হ্যাঁ, তাকে ইউজেনিক্স, ফাদার অফ ইউজেনিক্স বলা হয়। ইউজেনিক্স অর্থাৎ যেটা হেরিডিটিকে ফোকাস করে। ওকে, তো এটা একটা জিনিস গেল। তো আমরা জানবো ডেফিনিশন, এটা কাকে বলে। দেখুন, বুদ্ধি একটা আপনাকে হাতে দেখাতে পারবো না যে এই যে দেখুন এটা একটা বুদ্ধি, এরকমটা করা যাবে না। তাই বুদ্ধি একটা ক্ষমতা, একটা অ্যাবিলিটি, এমন একটা শক্তি বা এমন একটা পাওয়ার, হ্যাঁ, একটা অ্যাবিলিটি, এমন একটা ক্যাপাসিটি, এটা একটা, হ্যাঁ, জন্ম মুহূর্তে আমরা পেয়ে থাকি, জন্ম মুহূর্তে পেয়ে থাকি সহজাত ক্ষমতা এটা। হ্যাঁ, তো দেখুন এটা হচ্ছে কি, আমরা যদি প্রথমে জানি যে এটা হচ্ছে অ্যাবিলিটি টু লার্ন, অর্থাৎ এটা সাধারণত শেখার ক্ষমতা, এটা বোঝার ক্ষমতা এবং জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা, এবং সেই সাথে সমস্যাগুলি সমাধান করার এবং নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা হিসেবে এটা চিহ্নিত। অর্থাৎ এটা বলছে শেখার, অর্থাৎ লার্ন করা। আমরা যে শিখছি, আপনি যে এখন এই পড়াটাকে শিখছেন, এটা একটা ক্ষমতা, বুদ্ধির বলে আপনি শিখছেন। তাহলে বুদ্ধিটা কি, তাহলে আপনাকে বলতে হবে বুদ্ধি হচ্ছে শেখার একটা ক্ষমতা, অ্যাবিলিটি টু লার্ন। ওকে, তো এই লার্ন, অ্যাবিলিটি টু লার্ন, এই কথাটা কে বলেছিলেন না বাকিংহাম। BUCKINGHUM, বাকিংহাম। এই বাকিংহাম কিন্তু ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন। ইন্টেলিজেন্স হলো কি না অ্যাবিলিটি টু লার্ন, বুদ্ধির শিক্ষার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। আপনি যে শিখছেন, এই যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াও, হ্যাঁ, শিখনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, এটা বললেন বাকিংহাম। এগুলো আমরা পরে ডিসকাস করব, আমি ডেফিনিশনটাকে বোঝাচ্ছি। দেখুন, শেখার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, তারপরে বোঝার ক্ষমতা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই নলেজটাকে, জ্ঞানটাকে প্রয়োগ করার ক্ষমতা, বুঝতে পারার ক্ষমতা। মেমোরিটাকে বলা হয় না কিন্তু, আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা মানে কি, যেটাকে বুঝে নিলেন সেটা না, বুঝে নেওয়া, আপনার ব্রেনে যেটা স্টক আছে, আপনার কাছে যেটা স্টক আছে, যে তথ্যটা, যে ইনফরমেশনগুলো আপনি বলতে পারছেন, সেটা বুদ্ধি না। বুদ্ধির বলে বলতে পারছেন ঠিকই, কিন্তু ওটা বুদ্ধি না, এটাকে মেমোরি বলা হয়। ইন্টেলিজেন্স হচ্ছে একটা বুদ্ধি যার বলে আপনি কিছু শিখতে পারছেন, শিখতে পারছেন যেটার বলে, সেই জিনিসটা হচ্ছে বুদ্ধি। জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে স্মৃতি আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটাকে আপনি কী করছেন, নলেজ আছে, এটাকে আপনি প্রয়োগ করছেন। কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে, হ্যাঁ, হাউ, কোথায়, হোয়ার, কোথায় প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন,
কীভাবে শিখবেন, সেই ক্যাপাসিটিটা, সেই অ্যাবিলিটিটা, হ্যাঁ, আপনার একটা হচ্ছে কি, ওটাই হচ্ছে বুদ্ধি। তাছাড়া আপনি প্রবলেমের মধ্যে পড়লেন, হ্যাঁ, সেই প্রবলেমের কি করে সলভিং করবেন, হ্যাঁ, সেই সলভ করার ক্ষমতা, সেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স বলতে পারি। তাছাড়া এটাকে আমরা বলতে পারি নতুন পরিস্থিতিতে, নিউ সিচুয়েশনে, নিউ এনভায়রনমেন্টে, হ্যাঁ, আমরা কি করব, এটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি, আমরা অ্যাডাপ্ট করতে পারছি কি না, হ্যাঁ, অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন, আমরা নিউ সিচুয়েশনে, নতুন পরিস্থিতিতে আমরা নতুন পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে একটা ইন্টেলিজেন্স আমরা বলতে পারি। ওকে, তো আমরা এর ডেফিনিশন সম্পর্কে বলতে পারি। একটা আমি সংজ্ঞা এখানে উল্লেখ করেছি, দেখুন। এখানে বলা হয়েছে যে সার্বজনীন মানসিক বিমূর্ত ক্ষমতার দ্বারা, যে সার্বজনীন মানসিক বিমূর্ত ক্ষমতার দ্বারা ব্যক্তি উদ্দেশ্যমুখী কাজ করতে পারে এবং পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে পারে, তাই হলো বুদ্ধি। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পেলাম, যে এটা একটা সার্বজনীন, অর্থাৎ প্রত্যেকের মধ্যে থাকে বুদ্ধি, প্রত্যেকের মধ্যে থাকে, এটা একটা জিনিস। সার্বজনীন মানে প্রত্যেকের মধ্যে থাকা, এটা মানসিক ক্ষমতা, এটা মেন্টাল এবিলিটি। আপনাকে হাতে, এটা চোখে দেখতে পাবেন না, এটা অ্যাবস্ট্রাক্ট, এটা মূর্ত না, বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কংক্রিট না, এটা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই না। ধরুন আমাকে আজকে আপনি দেখতে পাচ্ছেন না, তা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন, তাহলে এটা একটা কি, এটা আমাকে একটা ইমাজিন করা, এটা একটা বিমূর্ত ধারণা, বিমূর্ত ক্ষমতা। তো এইগুলো হচ্ছে কি না, এইগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট পাওয়ার, অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি। তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি, ক্যাপাসিটি, এটাই হচ্ছে একটা ইন্টেলিজেন্স, যেটার দ্বারা ব্যক্তি, একটা পার্সন কি করছে, উদ্দেশ্যমুখী কাজ করতে পারে। যে আমি কি বললাম, বুদ্ধি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ক্ষমতা যেটা সবার মধ্যে থাকে, এটা একটা মানসিক ক্ষমতা, এটা বিমূর্ত ক্ষমতা, যেটার দ্বারা ব্যক্তি কী করে, উদ্দেশ্যমুখী কাজ করতে পারে। আপনার উদ্দেশ্যহীনভাবে না, বুদ্ধি আছে বলে আপনি এক ধার থেকে আর এক ধারে যেতে পারছেন, একটার পর আর একটা কাজ করতে পারছেন, উদ্দেশ্যমুখী কাজ করতে পারছেন, এবং পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে পারে, এটাই হচ্ছে বুদ্ধি। পরিবেশের সঙ্গে সার্থকভাবে আপনাকে অভিযোজন করতে পারা, মানিয়ে নিতে সাহায্য করে এই বুদ্ধি। ওকে, তো এটা হচ্ছে আমরা ডেফিনিশন সম্পর্কে বলতে পারি। তাছাড়া আমরা মনোবিদ পিন্টনারের ইম্পর্টেন্ট টাইপের কথা, হ্যাঁ, কতগুলো গুরুত্বপূর্ণ ভাগের কথা, এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে, হ্যাঁ, এই যে সংজ্ঞাগুলো বললাম, এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে মনোবিদ পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করলেন। কয়টা শ্রেণীতে ভাগ করলেন? 4টা শ্রেণীতে ভাগ করলেন। কে না, মনোবিদ পিন্টনার। নামটা ভালোভাবে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকে। মনোবিদ পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। কে? মনে রাখবেন, মনোবিদ পিন্টনার। অথবা এরকম প্রশ্ন হতে পারে যে মনোবিদ পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? তো 4টি। হ্যাঁ, এই ভাগগুলো আপনাকে মনে রাখতে হবে এবং ভাগগুলোকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। প্রথম থেকে শুনবেন, বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে জৈবিক সংজ্ঞা, অর্থাৎ বায়োলজিক্যাল ডেফিনিশন। তারপরে 2 নম্বর হচ্ছে শিক্ষামূলক সংজ্ঞা বা এডুকেশনাল ডেফিনেশন। 3 নম্বর হচ্ছে মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা, যেটাকে বলা হয় ফ্যাকাল্টি ডেফিনিশন। এবং 4 নম্বর হচ্ছে পরীক্ষা নির্ভর সংজ্ঞা বা এম্পেরিক্যাল ডেফিনিশন। তো এই 4টা সংজ্ঞাকে ভালোভাবে জানতে হবে। এইগুলোর ভিতর থেকে আপনাকে প্রশ্ন করা হবে। কী ধরনের প্রশ্ন হবে আলোচনা সাপেক্ষে আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে জৈবিক সংজ্ঞা বা বায়োলজিক্যাল ডেফিনিশন। বায়োলজিক্যাল ডেফিনিশনটা কি না, বায়োলজিক্যাল ডেফিনিশনে আমরা একটা নতুন পরিস্থিতিতে জৈবিক সংজ্ঞা, এটা জৈবিক সংজ্ঞা, অর্থাৎ পরিবেশের মধ্যে আপনাকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, লিখে দিচ্ছি, দেখুন। মনোবিদ ইস্টার্ন বলেছেন যে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। তিনি বলছেন ইট ইজ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি টু নিউ প্রবলেমস অ্যান্ড কন্ডিশনস অফ লাইফ। ইস্টার্ন বললেন যে ইট ইজ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ ইন্টেলিজেন্স ইজ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি
টু নিউ প্রবলেমস অ্যান্ড কন্ডিশনস অফ লাইফ, অর্থাৎ আপনার জীবনের নতুন নতুন সমস্যা বা নতুন নতুন পরিস্থিতিতে আপনাকে অ্যাডাপ্টেশন করতে, অভিযোজন করতে, মানিয়ে নেওয়ার যে একটা সাধারণ মানসিক ক্ষমতা, এই ক্ষমতাই হচ্ছে কি একটা বুদ্ধি। এটা বললেন জৈবিক সংজ্ঞায়। কে বললেন? না, মনোবিদ ইস্টার্ন বললেন। এইগুলো এই জৈবিক সংজ্ঞাগুলোকে বিভিন্ন রকমভাবে বলেছেন। যেমন এডওয়ার্ডস বললেন যে পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতা হচ্ছে বুদ্ধি। এডওয়ার্ডস কি বললেন? না, এডওয়ার্ডস বললেন পরিবর্তনশীল বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। ওকে, এটা একটা 1 নম্বর গেল। 2 নম্বর আমরা দেখব এডুকেশনাল ডেফিনিশন, অর্থাৎ শিক্ষামূলক সংজ্ঞা। শিক্ষামূলক সংজ্ঞায় বাকিংহাম আমি লিখে দিচ্ছি। বাকিংহাম বলেছেন শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন, অর্থাৎ এই শিখনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। আপনার পরীক্ষায় থাকতে পারে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, কে বলেছেন? তাহলে বাকিংহাম। ওকে, তো এইগুলো জানতে হবে। তাছাড়া হোলিংওয়ার্থ, এটা ভালোভাবে শুনবেন, লিখে নেবেন, ভিডিওটা থামিয়ে লিখে নেন। হোলিংওয়ার্থ HOLLING, হোলিংওয়ার্থ WORTH, হোলিংওয়ার্থ বললেন বুদ্ধিমান ব্যক্তি তার চাহিদা অনুযায়ী শিখতে পারে। বুদ্ধিমান ব্যক্তি তার চাহিদা অনুযায়ী শিখতে পারে, অর্থাৎ শিক্ষার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। ওকে, তো এটাই হচ্ছে হোলিংওয়ার্থের মতে। তিনি বললেন যে বুদ্ধিমান ব্যক্তি তার চাহিদা অনুযায়ী শিখতে পারে। হলো, এটা হচ্ছে শিক্ষামূলক সংজ্ঞা। তারপরে আমরা জানব মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা। মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা বা ফ্যাকাল্টি ডেফিনিশন। এই ফ্যাকাল্টি ডেফিনিশনে কি বলা হয়? টারম্যান, এই যে দেখুন, টারম্যান বললেন বিমূর্ত চিন্তনের ক্ষমতাই হলো বুদ্ধি। বিমূর্ত চিন্তনের ক্ষমতাই হলো বুদ্ধি, বা তিনি বললেন যে মানুষের বুদ্ধি তার বিমূর্ত চিন্তন ক্ষমতার সমানুপাতি। মানুষের বুদ্ধিটা কি না, সে যে ইম্যাজিন করতে পারার যে ক্ষমতা, ইম্যাজিন করতে পারা, সেটাই তার সাথে সমানুপাতি হচ্ছে বুদ্ধিটাকে তার সাথে সমানুপাতি হিসাবে তুলনা করলেন টারম্যান। অথবা আপনি বলতে পারেন বিমূর্ত চিন্তনের ক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের অ্যাবিলিটি, এটাই হচ্ছে ইন্টেলিজেন্স। তাহলে বলতে পারেন যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ওকে, এটা একটা বলা যেতে পারে। তারপরে লাস্ট, অর্থাৎ 4 নম্বর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারবো পরীক্ষা নির্ভর সংজ্ঞা। পরীক্ষা নির্ভর সংজ্ঞা অর্থাৎ এম্পেরিক্যাল ডেফিনিশন। এই এম্পেরিক্যাল ডেফিনিশনে মনোবিদ পিরো বললেন বুদ্ধি কোনো মানসিক কৌশল নয়। এটা একটা মানসিক কৌশল নয় বা একটা মেন্টাল আর্ট না। এটা আর্ট না। কি বললেন? তিনি বললেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা আচরণের যে মূল্যায়ন করি তাই হলো বুদ্ধি। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা আচরণের যে মূল্যায়ন করি তাই হচ্ছে বুদ্ধি। অর্থাৎ তার মতে বুদ্ধি হলো মূল্য নিরূপিত আচরণ। ওকে, মূল্য নিরূপিত আচরণ। তাহলে যদি পরীক্ষায় থাকে যে কার মতে বুদ্ধি হলো মূল্য নিরূপিত আচরণ, তাহলে মনোবিদ পিরো বললেন যে মূল্য নিরূপিত আচরণই হচ্ছে বুদ্ধি। ওকে, অন্যদিকে থর্নডাইক বললেন বুদ্ধিকে আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা হিসেবে বিবেচনা করা যেতে পারে। বুদ্ধিকে আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা হিসেবে বর্ণনা বা বিবেচনা করা যেতে পারে। তো এই ধরনের সংজ্ঞায় আমরা বৌদ্ধিক কাজের গুণগত মানগুলোকে নির্ণয় করে থাকি। এই ধরনের সংজ্ঞাগুলোতে আমরা কি করতে পারি? পরীক্ষা নির্ভর, অর্থাৎ আমরা বৌদ্ধিক যে কাজ করলাম, কোনো একটা কাজ করলাম, সেই কাজের পেছনে আপনার কি বুদ্ধিটা কতটা কি কোয়ালিটি রয়েছে, কতটা গুণগতভাবে, কতটা ভালো মন্দভাবে আপনি কাজটা করতে পারলেন, তার সেই নির্ণায়ক সূচক হিসাবে আমরা বুদ্ধিকে বিবেচনা করে থাকি। ওকে, তো মনোবিদ থার্স্টন বললেন যে বুদ্ধি হলো প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। থার্স্টন কি বললেন?
ভালো করে সংজ্ঞাগুলো মনে রাখবেন। এগুলো হয়তো ভুল করতে পারেন যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি তো থর্নডাইকের, তাহলে থার্ডস্টোন কেন বলছেন? না, থার্ডস্টোন কিন্তু এই সংজ্ঞাটা বলেছিলেন যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিটা আলাদা, থিওরিটা করেছিলেন থর্নডাইক, কিন্তু থার্ডস্টোন বললেন কি, তিনি বললেন যে বুদ্ধি হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। তিনি বললেন যে ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লাইভ ট্রায়াল অ্যান্ড এরর এক্সিস্টেন্স। হ্যাঁ, জীবনযাপনের ক্ষমতা, লাইভ ট্রায়াল অ্যান্ড এরর এক্সিস্টেন্স। তো এইগুলো মনে রাখবেন, তাহলেই হবে। ওকে, তো পরীক্ষা নির্ভর সংজ্ঞা অর্থাৎ এম্পিরিক্যাল ডেফিনেশন সম্পর্কে আমি বললাম এবং চারটা সংজ্ঞায় আমি বিশ্লেষণ করে দিলাম। এরপরে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বুদ্ধির কি বৈশিষ্ট্য রয়েছে বা নেচার রয়েছে। আমরা প্রথমে একজনের নাম মনোবিদ স্টুডার্ড তার মিনিং অফ ইন্টেলিজেন্স বইতে মিনিং অফ ইন্টেলিজেন্স, এই মিনিং অফ ইন্টেলিজেন্স এই বইটাতে একটা সংজ্ঞা দিলেন এবং এই সংজ্ঞাকে সংজ্ঞা থেকে 9টি বৈশিষ্ট্যের কথা বললেন। এই সংজ্ঞাটি দেখুন, এটা বললেন কঠিন বিমূর্ত জটিল পরিস্থিতিতে প্রাক্ষবিক শক্তির রোধকে অতিক্রম করে একাগ্রতার সঙ্গে স্বল্প শ্রমে সামাজিক মূল্যসম্পন্ন উদ্দেশ্যমুখী সৃজনাত্মক কাজ করার ক্ষমতাই হলো বুদ্ধি। তো এই সংজ্ঞাটাতে 9টা বৈশিষ্ট্য কথা বলতে পারি। 1 নম্বর কঠিন, এটা একটা কঠিন ধারণা। তারপরে বলছে বিমূর্ত, এটা একটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জটিল, এই জটিল পরিস্থিতি, এটা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তারপরে জটিল পরিস্থিতিতে প্রাক্ষবিক শক্তির রোধ, এটা 4 নম্বর বলা যেতে পারে বৈশিষ্ট্য। প্রাক্ষবিক শক্তির রোধকে অতিক্রম করে অর্থাৎ এই অতিক্রম করে একাগ্রতার সঙ্গে, এই একাগ্রতাটাকে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। হ্যাঁ, তারপরে একাগ্রতার সঙ্গে স্বল্প শ্রমে সামাজিক মূল্য সম্পন্ন, তাহলে এটা সামাজিক মূল্য, এটাও একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, সামাজিক মূল্য। হ্যাঁ, সোশ্যাল ভ্যালুজ সম্পন্ন উদ্দেশ্যমুখী, এটা একটা বলা যেতে পারে, যেটা একটা উদ্দেশ্যমুখী বলা যেতে পারে। তারপরে এটা সৃজনাত্মক কাজ করার ক্ষমতা, এই সৃজনাত্মক, এটা 9 নম্বর, সৃজনাত্মক কাজ করার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। তো এইগুলো আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। তাছাড়া আমরা আর কি বৈশিষ্ট্যের কথা বলতে পারি দেখুন। 1 নম্বর প্রবলেম সলভিং। ওকে, আমি এর আগে বলেছি প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যা সমাধান করার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, এটা একটা বলা যেতে পারে, বুদ্ধিকে প্রবলেম সলভিং বলা যেতে পারে। তারপরে এটা রিজনিং পাওয়ারের, রিজনিং অ্যাবিলিটি, রিজনিং ক্যাপাসিটি, হ্যাঁ, যুক্তি করার ক্ষমতা, হ্যাঁ, এটা একটা বলা যেতে পারে। তারপরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বিমূর্ত চিন্তা করার ক্ষমতা বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বুদ্ধি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর বৈশিষ্ট্য বলা যেতে পারে। তারপরে এটা অ্যাডাপ্টেশন টুয়ার্ডস এনভায়রনমেন্টস, অর্থাৎ পরিবেশের সাথে এটা আমরা অভিযোজন করতে সাহায্য করে এটা বুদ্ধিটা। টু আন্ডারস্ট্যান্ড নট মেমোরি, ওকে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। আমি স্মৃতিটাকে বলছি না, মেমোরিটাকে বলছি না। ওকে, আবারও বললাম। তারপরে বলছি জিএমএ, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা। এই জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটাও একটা আমরা সাধারণ মানসিক ক্ষমতা, বুদ্ধি হচ্ছে একটা সাধারণ মানসিক ক্ষমতা। তারপরে আমরা বলতে পারি এটা ডিসিশন মেকিং, কি না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সিদ্ধান্ত যে নেবেন তার ক্ষমতাটাই হচ্ছে বুদ্ধি, এটা বলা যেতে পারে। তারপরে অন্যদিকে আমি এইদিকে লিখেছি এখানে মেন্টাল রিপ্রেজেন্টেশন মানে কি, মানসিকভাবে যেটাকে যে মানসিক ক্ষমতাটাকে তুলে ধরা, হ্যাঁ, সেই প্রেজেন্টেশন করাই হচ্ছে বুদ্ধি। তারপরে ইমোশনাল নলেজ, প্রাক্ষবিক জ্ঞানটাই হচ্ছে, হ্যাঁ, কোথায় কিভাবে কখন, হ্যাঁ, আপনাকে কি করতে হবে সেই জ্ঞানটাই হচ্ছে বুদ্ধি, ইমোশনাল। হ্যাঁ, হঠাৎ করে কোথায় কোন পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আপনি কি করবেন, কি করা উচিত আপনার, হ্যাঁ, সেই সময় সেই সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ইমোশনাল নলেজ। এই নলেজ আমরা এগুলোকে পুরো ডিটেলসে ডিসকাস করব পরবর্তী ভিডিওতে।
চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলেই আমরা সমস্ত কিছু দেখতে পাবেন। ইমোশনাল নলেজ, তারপরে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনাত্মক, এটা বুদ্ধিটা কী করছে না নতুন নতুন জিনিস তৈরি করার ক্ষমতার একটা বলা যেতে পারে ক্রিয়েট করা, তৈরি করা, নতুন কিছু চিন্তাভাবনা, হ্যাঁ, ক্রিয়েট করা, ক্রিয়েটিভিটি, সৃজনাত্মক ক্ষমতা। তারপরে আমরা বলতে পারি ডিসক্রিমিনেশন বিটুইন রাইট অর রং, অর্থাৎ ঠিক এবং ভুল, ঠিক অথবা ভুলের মধ্যে এটা পার্থক্য করতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল, এটা ঠিক করা, এটাই এর মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা, আপনি কোনটাকে ঠিক বলতে পারবেন কোনটাকে ভুল বলবেন, তার একটা ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। ওকে, তারপরে আমরা এটাকে বলতে পারি ইনহেরিটেড এবিলিটি। ইনহেরিটেড এবিলিটি মানে কি না সহজাত ক্ষমতা। সহজাত মানে কি জন্ম মুহূর্তে যেটা পেলেন, হ্যাঁ, জন্ম মুহূর্তে যেটা পেয়েছেন, জন্মগত ক্ষমতা, হ্যাঁ, এটা আপনি পরবর্তীতে অর্জন করেছেন তো করেছেন, কিন্তু আপনি বুদ্ধিটা মানুষ জন্ম মুহূর্তেই পেয়ে থাকে। ওকে, তো এই জন্য এটাকে সহজাত ক্ষমতাও বলা যায়। তারপরে 8 নম্বর হচ্ছে মানে তারপরে হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টর। ইউনিভার্সাল ফ্যাক্টর মানে কি না ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন ক্ষমতা এটা, অর্থাৎ প্রত্যেকের মধ্যে বুদ্ধি থাকে, সে কম হোক বেশি হোক কিন্তু বুদ্ধি থাকে বলেই সে একটা পাগলেরও বুদ্ধি থাকে, না হলে তাকে দেখবেন সে একদম উলঙ্গ হয়ে যায় না, কি করে না কিছু একটা কাপড় পরিধান করে, তো তার বুদ্ধি আছে বলেই সে করে, বা সে বিভিন্নভাবে বলা যেতে পারে। যাই হোক, এগুলো বেশি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এর ক্যারেক্টারিস্টিক্স বা নেচারগুলোকে বলে থাকতে পারি। তো এটা একটা জিনিস বলা যেতে পারে। তারপরে আমরা জানবো এর প্রাচীন ধারণা অনুযায়ী বুদ্ধিকে কয় ভাগে ভাগ করা হয়। প্রাচীন ধারণা অনুযায়ী বুদ্ধিকে কি মনে করা হতো। দেখুন, প্রাচীন ধারণা অনুযায়ী বা সেই সময় চিন্তাবিদগণ মনে করতেন যে বুদ্ধি তার একটা ব্যক্তির দৈহিক বৈশিষ্ট্যের সাথে, তার দেহ কাঠামোর সঙ্গে সেটা সম্পর্কযুক্ত হবে। তারা মনে করতেন তিনটা তাদের মতবাদ রয়েছিল। এই তিনটা মতবাদ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ফ্রেনোলজি, খুব ইম্পর্টেন্ট এই তিনটা টার্ম, ফ্রেনোলজি। 2 নম্বর হচ্ছে ফিজিওগনমি, 3 নম্বর হচ্ছে গ্রাফোলজি। এই তিনটা টার্মকে খুব ভালোভাবে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি একদিক থেকে বলছি, দেখুন ফ্রেনোলজি, এই ফ্রেনোলজিটা কি না, ফ্রেনোলজি হচ্ছে এই ধারণা বা এই মতবাদ অনুযায়ী, হ্যাঁ, মানুষ মনে হচ্ছে সেই যুগের চিন্তাবিদগণ মনে করতেন যে ফ্রেনোলজি হচ্ছে মানুষের বুদ্ধি তার মাথার খুলির উপর নির্ভরশীল। তার মাথার খুলি, তার মাথার আকার কত, কার মাথার আকার ছোট না বড়, সেই ছোট হলে তার বুদ্ধি কম, বড় হলে তার বুদ্ধি বেশি। এইটা কিন্তু প্রাচীন যুগে মনে করা হতো। প্রাচীন চিন্তাবিদগণ এই কথাটা মনে করতেন যে একটা মানুষের বুদ্ধি একটা মানুষের তার দৈহিক বৈশিষ্ট্যের সাথে তুলনা করতেন। যেমন তাকে একটা মানুষকে দেখে তার মাথার আকারটা দেখে, তার মাথার আকার যদি বড় হয় তাহলে মনে করা হতো তার বুদ্ধি বেশি আছে, এবং ছোট হলে তারা মনে করতো যে তার বুদ্ধি কম আছে। তাহলে এই ধারণাটাকে বলা হয় ফ্রেনোলজি। তাহলে মাথার খুলির উপর নির্ভরশীল হলো ফ্রেনোলজি। ওকে, 2 নম্বর হচ্ছে ফিজিওগনমিতে, অর্থাৎ এই ধারণা অনুযায়ী তারা মনে করতেন, হ্যাঁ, যে মানুষের বুদ্ধি মানুষের মুখের আকৃতির উপর ডিপেন্ড করবে, মানুষের মুখের আকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বুদ্ধিটা। অর্থাৎ মানুষের মুখের আকৃতি যদি সুন্দর হয়, হ্যাঁ, যাকে দেখতে খুব সুন্দর তার বুদ্ধিও খুব সুন্দর, বা তার বুদ্ধিও খুব ভালো বা বেশি, তার বুদ্ধি বেশি, এটা মনে করা হতো যে দেখতে সুন্দর তার বুদ্ধি বেশি, এরকম মনে করা হতো। যাকে দেখতে খারাপ তার বুদ্ধি কম, এইরকম মনে করা হতো। এই টার্মটাকে বলা হচ্ছে ফিজিওগনমি। তো এই ফিজিওগনমিটা ভালোভাবে মনে রাখেন। তারপরে 3 নম্বর হচ্ছে গ্রাফোলজি। এই ধারণা অনুযায়ী মানুষ প্রাচীন যুগে মনে করা হতো যে মানুষের হাতের লেখা কেমন, হ্যান্ডরাইটিং কেমন, সেই হ্যান্ডরাইটিংয়ের উপর ডিপেন্ড করবে তার বুদ্ধি। এই ধারণাটাকে বলা হয় গ্রাফোলজি। এইটাকে সরিয়ে দিচ্ছি আমি। এবার আপনাকে প্রশ্ন করছি, ভালোভাবে মনে রাখুন। আরও একবার দেখে নেন। ফ্রেনোলজিতে মনে করা হয় মানুষের মাথার খুলি,
2 নম্বর ফিজিওগনমি, এটা মনে করা হয় মানুষের মুখের আকৃতি, আর গ্রাফোলজিতে মনে করা হয় মানুষের হাতের লেখার উপরে। এবার বলুন, ওই দিকে দেখবেন না, আপনাকে বলছি, আপনি বলুন মানুষের হাতের লেখার উপরে ডিপেন্ড করে যে ধারণায় হাতের লেখার উপরে বুদ্ধি ডিপেন্ড করতো, সেই ধারণাটাকে কি বলা হয়, কি বলা হয়? তারপরে এটা বলবেন। তারপরে আমি বলছি আপনাকে, মানুষের মাথার খুলির উপর ডিপেন্ড করে বুদ্ধি, এই ধারণাটাকে কি বলা হয়? ওকে। তারপরে আপনাকে বললাম মানুষের মুখের আকৃতির উপরে মানুষের বুদ্ধিকে পরিমাপ করা হতো বা চেনা হতো, এই ধারণাকে কি বলা হয়? তো এই ধারণাগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই পারবেন। ওকে। এরপরে আমরা জানবো মডার্ন কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। মডার্ন কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির আধুনিক ধারণা অনুযায়ী বুদ্ধিটা কি। দেখুন, এখন বর্তমানে চিন্তাবিদগণ বা মনোবিদগণ, তারা মনে করেন যে বুদ্ধিকে 2টা শ্রেণীতে ভাগ করে বিশ্লেষণ করেছেন। 2টা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে জিনোটাইপ বা জন্মগত রূপ, আর একটা হচ্ছে ফিনোটাইপ, প্রকাশমান রূপ। জন্মগত রূপ যেটা বলা হয় জিনোটাইপ, আর একটা হচ্ছে ফেনোটাইপ। এই ফিনোটাইপ আর জিনোটাইপ, এই জিনোটাইপ মানে হচ্ছে জন্মগত, আর ফিনোটাইপ মানে হচ্ছে প্রকাশমান। এইগুলো ভালোভাবে জানার বা বোঝার চেষ্টা করুন। দেখুন, জিনোটাইপ বা ফিনোটাইপটা কি না, জিনোটাইপ হচ্ছে কি একটা জন্মগত রূপ, এটা বাইরে থেকে দেখা যায় না, এটা মানুষ জন্মগতভাবে যে ক্ষমতাটা জিন গঠনের মাধ্যমে যেটা পেয়ে থাকে, জন্মগতভাবে যেটা পেয়ে থাকে, যে ক্ষমতাটা পেয়ে থাকে, সেটা হচ্ছে জিনোটাইপ ইন্টেলিজেন্স। ওকে। অন্যদিকে আমরা ফিনোটাইপ যেটা বলবো সেটা হচ্ছে প্রকাশমান, অর্থাৎ মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন মানসিক কাজের মধ্য দিয়ে এটাকে প্রকাশ করে থাকে। যেমন কোনো কাজ করতে কতটা সময় লাগে, কতটা যুক্তিশক্তি ব্যবহার করেছে সেই কাজটার পেছনে, সেই দেখতে পাওয়া। কোনো একটা কাজ করা, ধরুন খালি হাতে সাইকেল চালানো, তো সেই টেকনিকটা, বা সাইকেল চালানো বা সাঁতার কাটা, যে কোনো কাজ করা, বা অঙ্ক কষতে পারা বা দৌড়ানো, সেই কোয়ালিটিটা, সেই টেকনিকটা কি তার মধ্যে যুক্তি রয়েছে, সে কতটা সময় নিচ্ছে এগুলো করতে। তো এই কাজের মাধ্যমে একটা প্রকাশ পায় তার বুদ্ধিটা কেমন। তাকে হয়তো একটা নোটস লিখতে বলা হলো, সে নোটসটা লিখতে কত সময় লাগলো, বা তার বিভিন্ন দিক দেখা হয় তার নোটসের উপর ডিপেন্ড করে। তো ওইগুলো বুদ্ধিগুলো, সেই বুদ্ধিটাকে পরিমাপ করা হয়, এটা হচ্ছে ফিনোটাইপ বা প্রকাশমান রূপ। ওকে। তো জিনোটাইপ এবং ফিনোটাইপ এইগুলো বুদ্ধির কথা কিন্তু মডার্ন কনসেপ্ট অনুযায়ী মনে করা হয়। তাছাড়া মনোবিদ ক্যাটেল, খুব ইম্পর্টেন্ট নামগুলো, এই নাম এবং এদের ধারণা অনুযায়ী বুদ্ধি কী এগুলো মনে রাখতে হবে। মনোবিদ ক্যাটেল বুদ্ধির এই যে জিনোটাইপ এবং ফিনোটাইপ, এই শ্রেণীবিভাগকে কাজে লাগিয়ে একটা তরল বুদ্ধি এবং একটা কেলাসিত বুদ্ধি, এই 2 ধরনের বুদ্ধির কথা বললেন। তো আপনাকে প্রশ্ন করা হবে, তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধির কথা কে বলেছেন? তো মনোবিদ ক্যাটেল, অথবা বলা যেতে পারে মনোবিদ ক্যাটেল বুদ্ধির যে 2 ধরনের বুদ্ধির কথা বলেছেন, তার মধ্যে একটা হলো, নিচে হয়তো একটা অপশন দেওয়া আছে, তখন আপনাকে মনে রাখতে হবে তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধি, খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে আপনাদেরকে, তাহলে জানতে পারবেন। তারপরে মনোবিদ হেব, এই মনোবিদ হেব ক্যাটেলের তরল বুদ্ধিকে তিনি বললেন এ বুদ্ধি, এবং কেলাসিত বুদ্ধিকে তিনি বললেন বি বুদ্ধি। এইগুলো মনে রাখতে হবে। যদি বলা হয় তরল বুদ্ধিকে এ বুদ্ধি বলা হয় না বি বুদ্ধি বলা হয়, তাহলে বলবেন এ বুদ্ধি, এবং কেলাসিত বুদ্ধিকে এ বুদ্ধি বলা হয় না বি বুদ্ধি বলা হয়, তো বলবেন বি বুদ্ধি। ওকে। এই এ বুদ্ধিকে ধারণাগত বুদ্ধিও বলা যেতে পারে। আসলে এই তরল বুদ্ধি বা এ বুদ্ধি হচ্ছে জিনোটাইপ। এই এ বুদ্ধি বা তরল বুদ্ধি, এটাকে বলা হয় জিনোটাইপ বা জন্মগত রূপ, যেটাকে আমি বললাম যে বাইরে থেকে দেখা যায় না, এটা জন্মগতভাবে পাওয়া যায়, এটা জিন গঠনের মাধ্যমে পেয়ে থাকি আমরা।
আর আমরা যেটাকে বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি যেটা বলছি সেটাই হচ্ছে প্রকাশমান দিক বা ফিনোটাইপ। এটাকে আমি বললাম যে এটা কাজের মাধ্যমে, মানসিক কাজের মাধ্যমে এটা প্রকাশ হয়ে থাকে। ওকে, এটা মনে রাখবেন। তাছাড়াও আমরা এ বুদ্ধি বা তরল বুদ্ধি এবং বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি ছাড়াও সি বুদ্ধির পরিচয় পাই। সি বুদ্ধির নাম শুনে থাকি। এটা প্রবর্তন করেছিলেন মনোবিদ ভার্নন এই সি বুদ্ধির কথা বললেন, এটাও মনে রাখবেন। অ্যাকচুয়ালি এই সি বুদ্ধিটা এই সি বুদ্ধিটাই আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে পরিমাপ করে থাকি। আমরা যে ধরুন আপনার বুদ্ধাঙ্ক কত, আইকিউ কত, হ্যাঁ, সেটাকে পরিমাপ করব। এই পরিমাপ করার এগুলো নিয়ে ডিটেলস ডিসকাস আমার চ্যানেলে হবে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনি এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এগুলো যদি ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টে আমি বেশি মোটিভেটেড হই। আপনারা কমেন্ট করুন কার কেমন লাগছে ভিডিওগুলো, কী ধরনের ভিডিও চাই সেগুলো কমেন্ট করুন। তাছাড়া আমি আরও একটি কথা বলবো, দিয়ে শেষ করব আপনাদেরকে। মনোবিদ থর্নডাইক 3 ধরনের বুদ্ধির কথা বলেছেন। খুবই ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন হতে পারে। হ্যাঁ, এই কোশ্চিনটা আপনাকে ভালোভাবে এই জায়গাটা আপনাকে পড়তে হবে। মনোবিদ থর্নডাইক বুদ্ধির 3 ধরনের বুদ্ধির কথা বললেন। একটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি বা অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, আরেকটা হচ্ছে কার্যকরী বুদ্ধি বা কংক্রিট ইন্টেলিজেন্স, এবং একটা হচ্ছে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। এইগুলো পরীক্ষায় থাকে এবং একটা 4টা অপশন থাকবে। 4টার মধ্যে হয়তো বলা থাকবে যে নিচের কোন ধরনের বুদ্ধির কথা থর্নডাইক বলেননি। 4টা থাকবে, তার মধ্যে বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি, সামাজিক বুদ্ধি, আর একটা হয়তো প্রাক্ষবিক বুদ্ধি দিয়ে দিল। তাহলে আপনাকে বেছে নিতে হবে প্রাক্ষবিক বুদ্ধি হচ্ছে থর্নডাইকে বলেননি। হ্যাঁ, তো কী বুদ্ধির কথা বললাম? একটা বললাম বিমূর্ত বুদ্ধি বা অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, তারপরে কার্যকরী বুদ্ধি বা কংক্রিট ইন্টেলিজেন্স বা মূর্ত বুদ্ধি যেটাকে বলা যেতে পারে, এবং একটা হচ্ছে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো আমি এগুলোকে একটু বলে দিচ্ছি যে বিমূর্ত বুদ্ধি কি না, বিমূর্ত চিন্তা করার জন্য যে ধরনের বুদ্ধি প্রয়োজন সেটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত চিন্তা মানে কি না, কোনো কিছু ইমাজিন করতে পারা, আপনার চোখের সামনে নেই কিন্তু আপনি সেই সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন, চিন্তা করতে পারছেন, এটাকে বলা হয় বিমূর্ত চিন্তা। এই বিমূর্ত চিন্তার করার জন্য যে ধরনের বুদ্ধির প্রয়োজন সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। তারপরে আমরা জানব কার্যকরী বুদ্ধি বা কংক্রিট ইন্টেলিজেন্স, অর্থাৎ প্রত্যক্ষভাবে কোনো কাজ করার জন্য আপনি হাতে কাছে কোনো একটা কাজ করছেন, হাতে নাতে কাজ করছেন, এর জন্য যে ধরনের বুদ্ধির প্রয়োজন সেটাকে বলা হয় কংক্রিট ইন্টেলিজেন্স বা কার্যকরী বুদ্ধি। মানে প্রত্যক্ষভাবে কোনো কাজ করছেন, এই কাজ করার জন্য যে বুদ্ধি প্রয়োজন সেটাই হচ্ছে কার্যকরী বুদ্ধি। ওকে, তাহলে বুঝতে পারলেন। তারপর 3 নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। এই সোশ্যাল ইন্টেলিজেন্সটা কি না, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, সোশ্যাল ইন্টেলিজেন্স, সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। এটা কি না, সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য, খুব ইম্পর্টেন্ট, সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য যে ধরনের বুদ্ধির প্রয়োজন সেটাকেই বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স। তো আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করছি। এর পরবর্তী ভিডিওগুলো প্রত্যেকটা থিওরির উপরে থাকবে, ইন্টেলিজেন্সের উপরে কী ধরনের আরও কী থিওরি রয়েছে আমার চ্যানেলে, শুধুমাত্র সিডিপির ওপরে অল থিওরিগুলো একটা ভিডিওতে দেওয়া আছে। এই থিওরিগুলোর নাম এবং কে এই থিওরিগুলো প্রবর্তন করেছিলেন, প্রবক্তা কে, সেইগুলো আমি এগুলো দিয়েছি। আপনারা চ্যানেলের ডেসক্রিপশনে চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আপনারা ওই সিডিপির অল থিওরিজ বলে একটা আমি ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে নিন, দিয়ে ওগুলোকে খাতাতে নোট করুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।